নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা আবার ব্যাক টু ব্যাক দুটো ভূতের গল্প শুনবেন। প্রথম গল্পটা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা একলা গ্রামের পথে। গল্পপাঠ আর অভিনয় রয়েছি আমি প্রত্যয়। আর এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট আর ভিডিওটাকে হাইপ করে দেবেন। আমরা সবাই জানি কোনো জায়গা একদিনে ভুতুড়ে হয়ে ওঠে না। মানুষজন যখন নিশ্চিত হয় যে একটি স্থান নির্দিষ্ট কোনো কারণে এড়িয়ে চলাই ভালো, তখন তার পিছনে নিশ্চয়ই কারো না কারো ভয়ঙ্কর অভিজ্ঞতা লুকিয়ে থাকে। কেউ একজন তো প্রথম গিয়েছিল সেখানে, যেখানে আজ মানুষ একেবারেই যেতে চায় না। সেই প্রথম মানুষটাই প্রথমবারের মতো বিপদের মুখোমুখি হয়ে ফিরে এসে বাকিদের সতর্ক করেছিল। কিন্তু সেই প্রথম মানুষটির অভিজ্ঞতা বেশিরভাগ সময় লিপিবদ্ধ করা হয় না। তবে আমার আজকের গল্পের মাধ্যমে সেই প্রথম মানুষটির ভৌতিক অভিজ্ঞতাই আপনাদের সামনে আসতে চলেছে। ও, তার আগে বলে রাখা ভালো, সেই প্রথম মানুষটি হলাম আমি নিজেই। আমি স্বভাবতই ডায়েরি লিখি, তাই সেই ঘটনার খুঁটিনাটি নতুন করে সাজাতে হচ্ছে না। ঘটনার সময়ই মুহূর্তে মুহূর্তে যা দেখেছি, যা অনুভব করেছি, সবই আমি লিখে রেখেছিলাম আমার সেই ডায়েরিতে। আজ আপনাদের গল্প শোনাতে বসে আমি কেবল আমার সেই ডায়েরির কয়েকটি পৃষ্ঠা আপনাদের সম্মুখে তুলে ধরলুম। 8ই জানুয়ারি 2005। শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা। আমি নিজের সঙ্গে এই প্রবাদের বেশ মিল পাই। এই কথা আমি কেন বললুম সেটাও আপনাদের বলছি। সাধারণত আমি ছেলেবেলা থেকেই খুব একটা অসুস্থ কোনোদিনই হতুম না, কিন্তু যখন একবার অসুস্থতা আমাকে চেপে ধরত, তখন আর রেহাই মিলত না। অসুস্থ হলেই আমার পুরো শরীর ভেঙে পড়ত, বিছানা ছেড়ে উঠতেও পারতুম না। এই কিছুদিন আগেও তার ব্যতিক্রম হয়নি। প্রথমে শরীরটা একটু দুর্বল লাগছিল, কিন্তু আমি তেমন গুরুত্ব দিইনি। ভেবেছিলাম 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু হলো তার উল্টোটা। ধীরে ধীরে এমনভাবে অসুস্থ হয়ে পড়লাম যে বিছানা ছেড়ে ওঠার শক্তিটুকু আর রইল না। দিনের পর দিন কেটে যাচ্ছিল ঘরের 4 দেওয়ালের মধ্যে, নিয়মিত ওষুধ আর দুর্বলতাকে সঙ্গী করে। দীর্ঘদিন চিকিৎসা চলার পর অনেক কষ্টে অবশেষে যখন খানিকটা সুস্থ হলুম, তখন ডাক্তার স্পষ্ট করে জানিয়ে দিলেন এখনই আমার কাজে ফেরা চলবে না। শরীরটাকে একটু সময় দিতে হবে। কয়েকটা দিন আমার নিখাদ বিশ্রামের প্রয়োজন, আর সম্ভব হলে হাওয়া বদল করে আসাই ভালো। এরকম পরামর্শ ডাক্তারবাবু আগেও দিয়েছেন, কিন্তু এবারে আর সেটাকে অমান্য করতে চাইলুম না। কিন্তু এক্ষেত্রেও একটা সমস্যা দেখা দিল। আমি খুব একটা ঘুরতে বেড়াতে যাওয়ার মতো মানুষ নই। তার উপর 1 মাস ধরে অসুস্থতার জন্য আমার পকেটের হালতও খারাপ হয়েছিল। উপরন্তু শান্ত নিরিবিলি কোনো জায়গার খোঁজও আমার কাছে তখন ছিল না। কোথায় যাব, কিভাবে যাব, কত খরচ পড়বে, এসব নিয়ে যখন চিন্তা করছি,
তখন একদিন আমাদের পারিবারিক ডাক্তার অঞ্জন ঘোষ আমায় দেখতে এলেন। তিনি আমার সমস্যার কথা শুনে প্রথমে হো হো করে হেসে উঠলেন। তারপর তিনি জানালেন আলোকপুর গ্রামে তার একটা বাড়ি আছে, চাইলে আমি সেখানেই দিন সাতেক নিশ্চিন্তে থাকতে পারি। উনি আমার জন্য সমস্ত ব্যবস্থা করে রাখবেন। আলোকপুরে আমি এর আগে কখনো যাইনি, তবে শুনেছি জায়গাটা নাকি খুবই শান্ত, বাতাসও স্বচ্ছ এবং পরিবেশও নাকি ভীষণ স্বাস্থ্যকর। অনেকেই সেখানে মন আর শরীর দুই সারাতে যায়। এরপর আর বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল না। এমনিতেই শরীরটা সম্পূর্ণ ঝরঝরে হয়নি, তাই শুভস্য শীঘ্রম বলে বেরিয়ে পড়লুম আলোকপুরের উদ্দেশ্যে। হুগলি ও পূর্ব বর্ধমান জেলার সীমান্তবর্তী এক নিরিবিলি অঞ্চলে আলোকপুর গ্রামের অবস্থান। কাছাকাছি নদীপাড়া রেল স্টেশন থেকে কয়েক কিলোমিটারের ভেতরের দিকে গেলেই সেই গ্রামে পৌঁছানো যায়। এই গ্রামের পরিবেশ ভালো হলেও স্টেশন, বাজার কিংবা হাসপাতাল সবই এখান থেকে বেশ কিছুটা দূরে। কিন্তু সেই দূরত্বই আলোকপুরকে আলাদা করে রেখেছে বাইরের কোলাহলময় জগৎ থেকে। শুনেছিলাম গ্রামের মানুষজন এখানে নিজেদের নিয়মেই বাঁচে, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে তাদের দৈনন্দিন জীবন। শীতকালে শহর ছেড়ে গ্রামে আসার অদ্ভুত একটা টান আছে, কিন্তু গ্রামের শীত যে শহরের চেয়ে অনেক বেশি কনকনে, সেটা ট্রেন থেকে নামতেই টের পেলুম। ভোরের হাওয়ায় আজ একটা তীক্ষ্ণ শীতলতা রয়েছে, যা জামা কাপড় ভেদ করে শরীরের ভেতর পর্যন্ত ঢুকে চামড়ায় বিঁধে যাচ্ছে। নদীপাড়া স্টেশনে নেমে সেখান থেকে ভ্যান গাড়ি ধরেই আলোকপুর গ্রামে যেতে হয়। ট্রেন থেকে নেমে আমিও তাই করলুম। মাটির কাঁচা ও এবড়ো খেবড়ো পথ ধরে ভ্যান এগোতে থাকল। গলায় জড়ানো চাদরটা আরও শক্ত করে টেনে নিলুম। মুখ খুললেই ধোঁয়া বেরোচ্ছে। হাত পায়ের শীতলতা গ্লাভস আর মোজাতেও কমছে না। রাস্তার দুধারে জমে থাকা কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। ধোয়ার মতো সাদা আস্তরণ মাঠ, ঘাট আর পথ ঢেকে রেখেছে। বিস্তীর্ণ ধান ক্ষেতের ওপর শিশির জমে আছে। ভ্যান মন্থর গতিতে ধীরে ধীরে দিক পরিবর্তন করল। ভ্যানওয়ালা জানালো, এখান থেকে আলোকপুর শুরু হচ্ছে। এই গ্রামে প্রবেশ করতেই আবার মনটা হালকা হয়ে এলো। প্রকৃতির এমন সুন্দর রূপ আমি আগে কখনো দেখিনি। আলোকপুর ছোট্ট একটা গ্রাম। পথের দুধারে সারি সারি দাঁড়িয়ে আছে শাল, কদম, তাল, নারকেল, বাঁশ, আম, জাম, পেয়ারা, লেবু সমেত কত রকমের গাছ। শীতের সকালের নরম রোদ ধীরে ধীরে কুয়াশার পর্দা ভেদ করে শুকনো পাতার ফাঁক গলে পথে এসে পড়ছে। এখানকার মানুষদের জীবনে বোধহয় কোনো তাড়াহুড়ো নেই। শহরের মতো ধুলো, বালি, ধোঁয়া বা তীক্ষ্ণ যানবাহনের শব্দের দাপট নেই। নিঃশ্বাস নিলেই স্বচ্ছ বাতাসে বুকটা একেবারে ভরে যাচ্ছে। ভ্যান গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে গ্রামের
সরু পথ ধরে। রাখালের দল গরু নিয়ে হাট হাট করতে করতে মাঠের দিকে এগোচ্ছে। বেশ কয়েকজন বয়স্ক মানুষ পথের ধারে কাঠ জ্বালিয়ে বসে বসে আগুনের তাপ নিচ্ছে। গ্রাম্য মহিলার দল মাথায় কলসি নিয়ে গল্প করতে করতে নিজেদের বাড়ির পথে এগিয়ে চলেছে। কিছুটা এগিয়ে যেতেই রাস্তা আরও নির্জন হয়ে এলো। কয়েক মিনিট পর ভ্যানটা একটা শান্ত জায়গায় এসে থামল। চারপাশে বাড়িঘর কম, শব্দও প্রায় নেই বললেই চলে। ভ্যানওয়ালা ডাক্তারবাবুর বাড়িটা দেখিয়ে দিল। আমি ভ্যান থেকে নেমে ভাড়া মিটিয়ে ধীরে ধীরে সেই বাড়ির দিকে এগিয়ে গেলাম। দোতলা বাড়িটা আকারে ছোট হলেও যত্নে রক্ষণাবেক্ষণ করা। বাড়ির সামনে রয়েছে ছোট্ট ও সুন্দর একটি ফুলের বাগান। সেখানে নানান রঙের ফুল গাছ সারি দিয়ে লাগানো রয়েছে। শীতের সকালের নরম রোদে পাতার উপর জমে থাকা শিশিরের ফোঁটাগুলো ঝিলমিল করে উঠছে। বাগানের এক পাশে পাঁচিলের গায়ে হেলান দিয়ে রাখা আছে একটি সাইকেল। এই বাগানের মধ্যে দিয়ে পাথর বসানো সরু একটি পথ সোজা গিয়ে মিলেছে বাড়ির সামনের ছোট বারান্দায়। সেই পথ ধরে আমি বারান্দায় উঠে সদরের সামনে এলাম। বাড়ির ভেতর থেকে কোনো কোলাহলের শব্দ ভেসে আসছে না। তবে ডাক্তারবাবু বলেছিলেন তার কাজের লোক রামানন্দকে তিনি আমার আসার কথা জানিয়ে রাখবেন। মুহূর্তখানেক দাঁড়িয়ে আমি দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলল একজন বেঁটে খাটো বয়স্ক ভদ্রলোক। আমি বললুম, নমস্কার রামানন্দ কাকা, আমাকে ডাক্তার অঞ্জন ঘোষ মানে তোমার বড়বাবু এখানে পাঠিয়েছেন। কয়েকদিন আমি এখানেই থাকবো। আপনি কি কবির বাবু? হ্যাঁ। রামানন্দ কাকা সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, আপনার কথা বড়বাবু বলিছেন। আসুন বাবু, ভেতরে আসুন। বাড়ির ভেতরের পরিবেশটাও বাইরের মতোই শান্ত আর নিরিবিলি। কোনো অপ্রয়োজনীয় শব্দ নেই, কোলাহল নেই। ঘড়ির টিকটিক শব্দ দিনের বেলাতেও স্পষ্ট শোনা যাচ্ছে। রামানন্দ কাকা আমায় একতলার একটি ছোট্ট ঘরের দরজা খুলে দিয়ে বলল, এই ঘরটাই আপনার, এখানে আপনি আরামে থাকিতে পারবেন। ঘরটা আকারে ছোট হলেও যথেষ্ট আরামদায়ক। এক পাশে পরিষ্কার করে পাতা বিছানা, অন্য পাশে একটি ছোট কাঠের টেবিল আর চেয়ার রাখা আছে। ঘরের দক্ষিণ দিকে বড় একটি জানালা, তার পাশেই একটা কাঠের আলমারি রাখা আছে। জানালা দিয়ে বাইরে তাকালে বাগানের একাংশ দেখা যায়। এখানে এসে আমি নিশ্চিত হলুম যে আমার শরীর ও মন দুটোই ধীরে ধীরে স্বস্তি পাবে। নিশ্চিন্তে ও আরামে কয়েকটা দিন আমার ভালোই কাটবে। 12ই জানুয়ারি 2005। 3 দিন হয়ে গেছে আমি আলোকপুর গ্রামে এসেছি। মোটের ওপর বেশ আরামেই আছি, শরীরটাও আগের চেয়ে ভালো লাগছে। কিন্তু শুয়ে বসে দিন কাটানোর ফলে হজমের একটু সমস্যা দেখা দিয়েছে। রামানন্দ কাকা মানুষ ভালো, যত্নেরও ত্রুটি করে না, তবে তার কাজের গতি বেশ ধীর। সকালবেলা ঠিক সময় চা পাই, তার বাইরে দিনের বাকি খাবারগুলো সময়ের ধার ধারে না। দিনটা তবুও কেটে যায়, কিন্তু সমস্যাটা শুরু হয় রাতের দিকে। কলকাতায় থাকতে আমার অভ্যাস ছিল রাত 9টার মধ্যে খাওয়া সেরে ফেলা। ঠিক 1 ঘন্টা উঠোনে হাঁটাহাঁটি করার পর 10টার মধ্যে আমি ঘুমাতে চলে যেতুম। ফলে অন্তত ঘন্টাখানেক সময় পেতুম খাবার হজমের জন্য। এখানে এসে
সেই নিয়মটা পুরোপুরি ভেঙে গেছে। রাত 10টার আগে কোনোদিনই খাবার জোটে না, ফলে খাওয়া শেষ করেই প্রায় শুয়ে পড়তে হয়। আজ তাই ঠিক করলুম রাতের খাবারের পর একটু হাঁটাহাঁটি করব, আধ ঘন্টা বাইরে ঘুরে এসে তারপর ঘুমাবো। এইটুকু করলে হয়তো শরীরটা একটু আরাম পাবে আর খাবারও ভালো হজম হবে। রামানন্দ কাকা আজও রাত প্রায় 10টার দিকে খাবার দিলেন। খাওয়া দাওয়া শেষ করে সদর খুলছি দেখে কাকা জিজ্ঞাসা করল, এত রাতে কোথায় যাচ্ছেন বাবু? কয়েকদিন ধরে খাবার হজম হচ্ছে না কাকা, তাই ভাবছি একটু হেঁটে আসি। তা ভালো করেছেন। চাইলে বাগানে যে সাইকেলটা আছে সেটা নিয়েও যেতে পারেন। সাইকেল চালালে নাকি খাবার ভালো হজম হয়। সে কথা মন্দ বলনি, তাহলে সাইকেল নিয়ে একটু বেরোই, বুঝলে? আচ্ছা বাবু, আপনি ফিরে এলেই তারপর আমি দরজা বন্ধ করে শোবো। হ্যাঁ হ্যাঁ, আমি আধ ঘন্টার মধ্যেই ফিরে আসছি। বাগানে গিয়ে সাইকেলটা নিয়ে বাড়ির বাইরে এলাম। বাড়ির সামনে থেকে দুদিকে দুটো রাস্তা গেছে। ডান দিকের রাস্তাটা চেনা, কারণ ওই পথেই প্রথম দিন এখানে এসেছিলাম, কিন্তু বাঁদিকের রাস্তায় কখনো যাওয়া হয়নি। রামানন্দ কাকা বলেছিল ওই দিকটা গাছগাছালিতে ভরা, আর একটু এগোলেই নাকি একটা বড় পুকুর ঘাটও আছে। আজ পূর্ণিমার রাত, ঠান্ডা বেশ পড়েছে। তবে এত সুন্দর জ্যোৎস্নামাখা রাতের সৌন্দর্য অনুভব করতে কে না চায়। গায়ে ভালো করে গরম জামা চাপিয়ে আমি সাইকেলে উঠলাম। তারপর ধীরে ধীরে বাঁদিকের সেই অচেনা পথের দিকে এগিয়ে গেলাম। বাঁদিকের পথটা যেন আরো শান্ত। বাড়ি থেকে খানিকটা দূরে একটা পুরনো স্ট্রিট লাইট জ্বলছে। সাইকেল নিয়ে সরু পথ দিয়ে এগোচ্ছি। চারপাশ এতটাই শান্ত যে সাইকেলের চাকার শব্দটাই সবচেয়ে স্পষ্ট শোনা যায়। কিছুটা এগোনোর পরই স্ট্রিট লাইটের আলো ম্লান হয়ে গেল। আলো বলতে তখন শুধুই চাঁদের জ্যোৎস্না। ঝিঁঝি পোকার একটানা ডাক তো লেগেই আছে। পথের দুপাশে ঘন গাছগাছালির মাথার উপর ঝুঁকে পড়েছে। চাঁদের আলো টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ছে। দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলুম একটা বিশাল পুকুর। পূর্ণিমার চাঁদের আলোয় পুকুরের জল যেন রূপোলি আয়নার মতো ঝকঝক করছে। বাতাসের ধাক্কায় জলের উপর ঢেউ সৃষ্টি হচ্ছে। জলে পড়ে থাকা চাঁদের প্রতিফলন হালকা ঢেউয়ে কেঁপে উঠছে। আমি সাইকেল থামিয়ে পুকুরের সামনে এসে দাঁড়ালাম। কনকনে ঠান্ডা বাতাসে শরীর ধীরে ধীরে জমে আসছিল। তবু এই সুন্দর দৃশ্যের ওপর থেকে চোখ সরাতে পারছিলুম না। এমন নিস্তব্ধ জ্যোৎস্নাময় পরিবেশ উপভোগ করার সুযোগ হাতছাড়া করতে মন চাইছিল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলুম। মনে হলো নিজেকে যেন পরিবেশের সঙ্গে ক্রমেই মিলিয়ে ফেলেছি। মিনিট 15 কাটার পর ঠান্ডা আরও বেড়ে গেল। এবারে গরম জামাও আমাকে রক্ষা করতে পারবে না। শরীর সবে সবে ঠিক হচ্ছে, এখন নিউমোনিয়া হলে তো আর দেখতেই হবে না। আবার সাইকেলে উঠলাম। পুকুরের দিকে শেষবারের মতো তাকিয়ে ধীরে ধীরে বাড়ির পথ ধরলাম। কিন্তু হঠাৎ করেই এক অদ্ভুত অস্বস্তি আমাকে ঘিরে ধরল। ঠিক কি হয়েছে তা প্রথমে বুঝতে পারছিলুম না। শুধু মনে হচ্ছিল
চারপাশে কিছু একটা যেন বদলে গেছে। জ্যোৎস্নার আলোয় ভেসে থাকা সেই নির্জন রাস্তা ধরে এগোতে এগোতেই ধীরে ধীরে পরিবর্তনটা আমার কাছে স্পষ্ট হলো। সাইকেল চালাতে কেমন যেন কষ্ট হচ্ছে আমার। প্যাডেল ঘোরাতেই আমি টের পেলুম যেন আমার শরীরের ওজন আচমকা বেড়ে গেছে। সাইকেলটা আগে যেভাবে সহজে এগোচ্ছিল এখন আর সেভাবে এগোচ্ছে না। এমন সময় হঠাৎ কোমরে ঠান্ডা একটা বাতাস অনুভব করলুম। অজান্তেই সাইকেল থামিয়ে পিছনে ফিরে তাকালুম, কিন্তু সেখানে তো কেউ নেই। তবু কেন জানি না মনে হলো যেন কেউ একটু আগে আমার কোমরে হাত রেখেছিল। না, নিশ্চয়ই এ আমার মনের ভুল। শরীরটা যতটা সুস্থ মনে করছিলুম ততটা বোধহয় সুস্থ হইনি। নিজেকে সামলে নিয়ে আবার সাইকেল চালাতে শুরু করলুম। কিছু দূর যেতেই এবার কাঁধের কাছে হালকা একটা নিঃশ্বাসের অনুভূতি পেলুম। আমি চমকে উঠে আবার সাইকেল থামালুম। পিছনে তাকিয়ে দেখলুম কোথাও কেউ নেই। শীতের রাতে ঠান্ডা কি হঠাৎ বেড়ে গেছে, নাকি আমার মনের ভয় আমার শরীরটাকে এমন শীতল করে তুলছে বুঝে উঠতে পারছি না। মনের ভেতর একটা তাগিদ জন্ম নিল, এখনই আমাকে বাড়ি ফিরতে হবে। এই রাস্তায় আর থাকা ঠিক নয়। আমি প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলুম। যতটা পারি জোরে চালাচ্ছি, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। সাইকেলটা যেন অস্বাভাবিক ভারী বোধ হচ্ছে। নিজেকে বারবার বোঝাতে লাগলুম এটা আমার শরীরের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। অসুস্থতার পর এতটা পরিশ্রম করাই আমার ভুল হয়েছে। মনে মনে ঠিক করলুম বাড়ি পৌঁছেই ডাক্তারবাবুর দেওয়া ওষুধ খেয়ে শুয়ে পড়ব। এখন বিশ্রামটাই সবচেয়ে বেশি দরকার। এই অবস্থায় বাইরে বেরোনো, এতটা পরিশ্রম করে সাইকেল চালানো কোনোটাই আমার করা উচিত হয়নি। বহু কষ্টে সাইকেল চালিয়ে আমি শেষমেশ সেই পথেই এসে পড়লুম যে পথে আসার সময় স্ট্রিট লাইট জ্বলতে দেখেছিলুম। তখন এই আলো ঠিকই জ্বলছিল, কিন্তু এখন আলোটাকে কেমন যেন ম্লান দেখাচ্ছে। অবশ্য তাতে খুব একটা চিন্তা করলুম না। এখান থেকে বাড়ি আর বেশি দূরে নয়। পুনরায় সাইকেল চালিয়ে এগোতে লাগলুম। স্ট্রিট লাইটের ঠিক নিচে পৌঁছতেই হঠাৎ অদ্ভুত একটা ঘটনা ঘটল। ল্যাম্পপোস্টের আলোটা আচমকা তপতপ করে কেঁপে উঠল। অজান্তেই আমার পা থেমে গেল। বুকের ভেতর একটা অস্বস্তিকর ভাব দেখা দিল। চারদিকে তাকিয়ে দেখলুম আশেপাশে কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। লাইট পোস্টের দিকেও তাকালুম। সঙ্গে সঙ্গে আলোটা আবারও কেঁপে উঠল। ঠিক তখনই আমার চোখ পড়ল মাটির দিকে। মুহূর্তের মধ্যে গলা শুকিয়ে এলো। শ্বাস নিতেও যেন ভুলে গেলুম। নিজের চোখে যা দেখছি তা বিশ্বাস করতে পারছি না। ল্যাম্পের আলোয় স্পষ্ট আমার ছায়া পড়েছে মাটিতে। আমি সাইকেলের ওপর বসে আছি ঠিকই, কিন্তু মাটিতে পড়া ছায়ায় কেবল আমাকে একা দেখা যাচ্ছে না। আমার পিছনে আরেকটা মানুষের অবয়ব সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই অবয়ব আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আমার সাইকেলের পিছনের সিটে বসে আছে। হৃৎপিণ্ড যেন থমকে গেল।
সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকালুম। কই, কেউ তো নেই। অথচ নিচে তাকাতেই ছায়ায় দেখছি সেই অবয়ব ঠিক আগের মতোই বসে আছে। আমার হাত পা কাঁপতে শুরু করলো। সাইকেল থেকে নেমে পালাবো সেই শক্তিটুকু যেন শরীর ছেড়ে চলে গেছে। ঠিক তখনই কানের কাছে একটা ফ্যাস ফ্যাসে কণ্ঠ ভেসে এলো। বাবু গো, আমাকে তোমার সঙ্গে তোমার বাড়ি নিয়ে চলো গা। আমার যে কোনো থাকার জায়গা নাই। চলো না বাবু, নিয়ে চলো আমাকে। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। কাঁপতে কাঁপতে আবার পিছনে তাকালুম। কাউকে দেখতে পেলুম না, অথচ মাটিতে ছায়ায় তার অবয়ব স্পষ্ট। কোনো রকমের চড়ানো গলায় বললাম, তুমি দেখতে পাচ্ছি না কেন? খুব কাছ থেকে ফ্যাস ফ্যাসে কণ্ঠটা আবার শোনা গেল। মানুষ আমায় ভয় পায় বলে দেখা দিই না। আমি ওই পুকুর পাড়ে থাকি। ওখান থেকেই তোমার সাইকেলে উঠেছি। তুমি আমার দেখা পেতে যাও, তবে এই নাও। এই কথার সঙ্গে সঙ্গে দেখলুম আমার পিছনে ধীরে ধীরে একটা কালো ছায়া ঘনিয়ে উঠে ক্রমে মানুষের আকার নিল। তার সারা শরীর ঢাকা আছে একটা কালো রঙের শালে। মুখটা ঢাকা, শুধু চোখের জায়গায় দুটো অন্ধকার ফাঁকা কোটর দেখা যাচ্ছে। হাসতে হাসতে ছায়ামূর্তি বলল, ইগো বাবু, আমাকে দেখার স্বাদ মিটল? দৃশ্যটা সহ্য করতে না পেরে আমি সাইকেল থেকে ছিটকে পড়লুম মাটিতে। চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। ছায়ামূর্তি সাইকেল থেকে নেমে নিজের শাল ঢাকা মুখটা একেবারে আমার সামনে এনে বলল, কি বাবু, আমাকে নিয়ে যাবে না? তাহলে আবার পুকুর পাড় পর্যন্ত পৌঁছে দাও। শীতকাল তো, বাতের ব্যথায় অতটা হাঁটতে পারবো না। এরপর আমার আর কিছু মনে নেই, কেবল বুঝতে পারলুম আমার চোখের সামনে ঘন অন্ধকার নেমে এলো। জ্ঞান ফিরল রমানন্দ কাকার ডাকে। অনেকক্ষণ আমি বাড়ি ফিরছি না দেখে সে টর্চ হাতে এই পথেই খুঁজতে বেরিয়েছিল। সাইকেল সহ আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে সে আমার কাছে এসে ব্যস্ত হয়ে আমার জ্ঞান ফেরালো। কোনো রকমে উঠে বসলুম। শরীর তখনও কাঁপছে। তবুও কাকা জিজ্ঞেস করতে আমি সাহস করে সমস্ত ঘটনা তাকে খুলে বললুম। সব শুনে কাকা ব্যস্ত হয়ে বলল, তাহলে কি বিশুর আত্মা আপনার পিছু নিয়েছিল? বিশুকে? আমাদের গ্রামের পাগল বুড়ো আপনি আসার কয়েকদিন আগেই ওই পুকুরে ডুবে মরেছে। রাম 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 রাম। আমি তো তারপর কতবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছি। আর বাবা জীবনে যাব না। গ্রামের ছেলে পিলেদেরও বারণ করে দেবো। আপনি বেঁচে ফিরেছেন, এ আপনার ভাগ্য। কিন্তু সকলে তো আর বেঁচে ফিরতে নাও পারে। চলুন চলুন, আর এখানে থাকবেন না। কাল সকালে ওঝাটিকে আপনাকে ঝাড়িয়ে দেবো খন। আজ আমি আলোকপুর গ্রাম ছেড়ে বাড়ির পথে রওনা দিয়েছি। এর বেশি এখানে থাকা হয়তো আমার কপালে লেখা ছিল না। রামানন্দ কাকা ওঝা ডেকে আমাকে ঝাড়িয়ে দিয়েছিল ঠিকই,
কিন্তু তারপরেও ওই গ্রামে আর এক মুহূর্ত থাকার সাহস পাইনি। এই কারণেই গল্পের শুরুতে বলেছিলুম, কোনো জায়গা যে ভুতুড়ে সেটা আগে থেকে জেনে গেলে ভয়টা এরকম হয়। তখন মানুষ মানসিকভাবে তৈরি থাকে, ধরে নেয় ভূতের মুখোমুখি হওয়াটাও অসম্ভব কিছু নয়। কিন্তু না জেনে না বুঝে হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলে তার প্রভাব অনেক গভীর হয়। সেই ধাক্কা সহজে ভোলা যায় না। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। সেই রাতের ঘটনার ছাপ আজও আমাকে তাড়া করে বেড়ায়। আলোকপুর ছেড়ে এলেও ভয়টা যেন আমার সঙ্গে সঙ্গেই রয়ে গেছে। তারপর থেকে আরও কয়েকবার আমি অদ্ভুত সব ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। হয়তো একবার তেনাদের দেখা পেয়েছিলুম বলেই বাকি অদৃশ্য সত্তাগুলো আমাকে নজরে নজরে দেখেছে। তবে সেই সব ঘটনা অন্য কোনো সময় বলবো। আজ এইটুকুই থাক। শেষ হলো আজকের প্রথম গল্প, অঙ্কিতা ঘোষের লেখা একলা গ্রামের পথে। এবার আপনারা শুনবেন দ্বিতীয় গল্প, অঙ্কিতা ঘোষের লেখা বিভাস বাবুর ভয়। অভিনয়ে সুমিতেন্দ্র, প্রত্যয় এবং গল্প পাঠে আমি, প্রত্যয়। এই ঘটনাটা বেশ কয়েক বছর আগে ঘটেছিল, কিন্তু সেই স্মৃতি আজও আমার মনে টাটকা হয়ে রয়েছে। এই ঘটনার আগে আমি ভূত প্রেত অলৌকিক ব্যাপারে খুব সহজে বিশ্বাস করতুম না। লোকেরা যখন ভূত দেখার ব্যাপারে লম্বা চওড়া জ্ঞান দিত, তখন বেশিরভাগ সময়ই আমার হাসি চাপতে হতো। চোখে যা দেখা যায় না তার অস্তিত্বকে মেনে নেওয়া আমার মতো শিক্ষিত মানুষের পক্ষে একেবারেই সম্ভব ছিল না। কিন্তু সেই রাতের পর আমার অপ্রাকৃতিক সত্যতার অস্তিত্ব নিয়ে ধারণা সম্পূর্ণ বদলে গিয়েছিল। আজও সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়লে আমার শরীরটা ঠান্ডা হয়ে আসে, গায়ে কাঁপুনি দিয়ে ওঠে। মনে হয় পিঠের শিঁড় দ্বারা নিংড়ে নিয়ে কেউ ঠান্ডা তরল বের করে নিচ্ছে। আজ আমি সেই ঘটনাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে বসেছি। আপনাদের মতো সকল শ্রোতারাই আমার বড় প্রিয়, কিন্তু আপনারা আমার কথায় বিশ্বাস করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমার কথা শুনে হেসেই উড়িয়ে দেবেন, কেউ কেউ আবার হয়তো বিশ্বাসও করবেন। সে যাই করুন, আমার আসল উদ্দেশ্য নিজের মন থেকে সেই রাতের ভয়ঙ্কর স্মৃতিটাকে সরিয়ে ফেলার একটা প্রচেষ্টা। আর তার একমাত্র উপায় হলো সেই দিনের ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া। গল্প শুরু করার আগে একটা কথা আপনাদের সকলের উদ্দেশ্যে বলে রাখা ভালো। পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যাকে আমরা চোখে না দেখলেও তাদের অস্তিত্ব অস্বীকার করা যায় না। সুতরাং কোনো বিষয়ে অস্বীকার বা অবিশ্বাস করার ব্যাপারে আপনাদের স্বাধীনতা থাকলেও না জেনে সেগুলোকে অস্বীকার করতে যাবেন না। বলা তো যায় না যাকে অস্বীকার করছেন সে হয়তো আপনার পাশেই বসে আছে। ওদের যদি মনে হয়
ওরা আপনাদের ভুল ভাঙাতে 1 সেকেন্ডেরও কম সময় নেবে। ভয় পাবেন না। আমি ভয় দেখাচ্ছি না আপনাদের, আমি কেবল সতর্ক করছি, যাতে আমার মতো ভুল আপনারা কোনোদিনও না করেন। সেই জন্যই এই বিধিসম্মত সতর্কীকরণ। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। তাহলে এবার গল্পটা শুরু করছি। আমার নাম বিভাস রায়, পেশায় রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার সাইট ইঞ্জিনিয়ার। আমার কাজ ছিল নতুন লাইনের রুট সার্ভে করা, মাটির অবস্থা গুণমান যাচাই করা, লেক আউট মার্কিং করা, ট্র্যাক বসানোর সময় সাইটে দাঁড়িয়ে কাজ ঠিকঠাক চলছে কিনা সেটা পর্যবেক্ষণ করা, ইত্যাদি ইত্যাদি। এরকম কাজ চলাকালীন প্রায়ই আমাকে দূর দূরান্তের গ্রামগঞ্জ, ক্ষেত খামার, জঙ্গল বা নদীর ধারে রাত কাটাতে হতো কতবার। বাড়ির থেকে অনেক দিনের জন্য দূরে থাকতে হতো। তবে আমার এসব কিছুতেই কিছু যেত আসতো না। মা বাবা অনেক আগেই মারা গেছেন, আর সংসার ও আমার দ্বারা হবে না, সেটা আমি আগেই বুঝে গেছিলুম। তাই পিছু টানিন জীবন আমার ভালোই কাটত। সেই সময় কত রকম যে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তার নাই বা বললাম। তা সেবার আমাদের কাজ চলছিল একেবারে বাংলার এক প্রান্তে, দেহাতে অঞ্চলের সীমারেখায় ঝিরঝিরা গ্রামে। এখন আপনারা ঝিরঝিরা স্টেশনের নাম শুনে থাকবেন, অনেকে হয়তো দেখেও থাকবেন। কিন্তু আমি যে সময়ের কথা বলছি সে সময় ওই গ্রাম এতটাই প্রত্যন্ত ছিল যে মাঝে মাঝে আমার সন্দেহ হতো আদেও এই ঝিরঝিরা গ্রামটার উল্লেখ আমাদের মানচিত্রে রয়েছে কিনা। এখন সেই গ্রামের খবর বলতে পারবো না, কিন্তু তখন গোটা গ্রাম জুড়ে চারদিকে কেবল ধান ক্ষেত আর সর্ষে ক্ষেত চোখে পড়ত। ঝোপঝাড় ও জঙ্গল ছাড়া আর কোথাও কিছুই দেখা যেত না। মাঝে মধ্যে দু একটা কাঁচা ঘর যা চোখে পড়ত, তাও সন্ধ্যার পর নিকষ কালো আঁধারে ডুবে যেত সেগুলো। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়াল আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যেত না। উপরন্তু আমাদের কাজ ঝিরঝিরা গ্রামে যে অংশে চলছিল সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো লোকালয় ছিল না, এমনকি জলের ব্যবস্থাও ছিল না। আমাদের দলের কিছু মজুর গ্রামের ভেতর থেকে জল তুলে আনত। কাছাকাছি যে বাজারটা বলতে সেটাও প্রায় 2 মাইল দূরে। সেখানে আমাদের হেঁটে হেঁটেই যাতায়াত করতে হতো। তখন ছিল টান টান শীত। অক্টোবরের শেষ থেকেই সেখানে রেল লাইন বসানোর কাজ জোর কদমে চলছিল। তখন এমনই শীত পড়েছিল যা আমাদের একেবারে হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিত। দিনের বেলাতেও এমন কুয়াশা পড়ত যে হাতের আঙুলগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যেত না। নিশ্ছিদ্র নীরবতায় ভরা ঠান্ডা পরিবেশে থাকাটা অল্প দিনের মধ্যেই দুঃসহ হয়ে উঠেছিল আমাদের কাছে। দেখেছেন, তখন থেকে আমাদের করে চলেছি, অথচ আমরা কারা এখনো সেটা বলা হলো না। আমাদের বলতে যে দলটা আমার সঙ্গে সেখানে কাজ করছিল আমি তাদের কথাই বলছি। রেল লাইনের এই ধরনের কাজে আমাদের মতো সাইট ইঞ্জিনিয়ারের পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন হয় মজুর, টেকনিক্যাল স্টাফ আর ট্র্যাকম্যানদের। তারাও কাজের পুরো সময়টা ঝিরঝিরাতেই থাকত। রেল লাইনের ধারে খোলা মাঠে
অস্থায়ী শ্রমিক শিবির নির্মাণ করা হয়েছিল। সেখানেই তাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা। সেই শিবিরের একদম পাশে ছিল একটা পুরনো বন্ধ পোস্ট অফিস। আয়তনে সেটাকে ছোট বললেও কম বলা হয়। সাময়িকভাবে আমার থাকার ব্যবস্থা সেখানেই করা হয়েছিল। পাশেই কয়েকটা তাঁবুতে বাকি 2-3 জন অফিসারদের জন্য মেস। গ্রামের একজন লোককে নিযুক্ত করা হয়েছিল আমার ঘর পরিষ্কার করা আর আমার রান্না বান্না করার জন্য। তবে লোকটি এতই বিশ্রী রাখত যে প্রায় আমাকে আমার দলের কুলি মজুরদের সাথে একসঙ্গে বসেই খাওয়া দাওয়া সারতে হতো। এক্ষেত্রে দলের বাকিদের যখন তাঁবুতে থাকতে দেখতুম তখন আমার একটু অস্বস্তি বোধ হতো ঠিকই, কিন্তু আমার সেখানে কিছুই করার ছিল না। পরমর্যাদার কারণে নিয়ম অনুযায়ী সুবিধাগুলো আগে আমাকেই দেওয়া হতো। আমি যে রেল লাইন সেখানে নির্মাণ করছিলাম সেটা মহেন্দ্রনগর জাংশন থেকে বেলারি স্টেশন পর্যন্ত নতুন শাখা লাইন হিসেবে তৈরি হচ্ছিল। ঝিরঝিরা ছিল ওই দুটো স্টেশনের মাঝামাঝি এক জনবিরল অঞ্চল। গ্রামটা ছোট হলেও কাজটা ছিল বেজায় বড়। সে কারণেই আমাদের এই নির্জন জায়গায় দীর্ঘদিন থাকতে হয়েছিল। ঝিরঝিরা গ্রামে গিয়েই আমরা জানতে পারলুম সেখানে নাকি মাঝে মাঝেই ভূতের উপদ্রব হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভূত। গ্রামে পৌঁছে প্রথম দিনই আমি বাজারে গিয়েছিলুম দরকারি কিছু জিনিস কিনতে। আমাকে নতুন মানুষ দেখে দোকানিরা শুরু থেকেই আমাকে সাবধান করতে লাগলো। এক দোকানি বলল, ঝিরঝিরায় হরেক রকমের ভূতের ঘোরাফেরা বাবু। ফাঁকা জায়গা তো, লোকজনের থেকে তেনাদেরই যাতায়াত বেশি। মোট কথা তার বক্তব্য, জনমানব শূন্য এলাকা বলে ভূতেরা নাকি নিজেদের রাজত্ব চালায় সেখানে। লোকেরা আবার একে একে সেই সব ভূতেদের নামও বলতে শুরু করলো। প্রথমেই শুনলুম প্যাংলা ভূতের কথা। সে নাকি বিশাল লম্বা রোগা পাতলা শরীর সম্পন্ন ভূত। গাছের ডালে বসলে তার পা নাকি মাটি পর্যন্ত নেমে আসে। এই ভূত থাকতো কোনো জলাশয়ের ধারে। সুতরাং অনেকেই সন্ধ্যার পর নিজের বাড়ির পুকুর পাড়েও যেতে চাইতো না। তারপর শুনলুম আর এক ভূতের কথা। তার নাম হলো মরাচর ভূত। এরা থাকে শ্মশানে। এরা নাকি মৃতদেহ দেখলেই সেটাকে চুরি করার চেষ্টা করে, আর একবার ফাঁকতালে মৃতদেহর ওপর থেকে নজর সরালেই তাহলেই সেই দেহ কাঁধে তুলে নিয়ে পালিয়ে যায় তারা। কিন্তু এদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর ভূতটি ছিল মেছো ভূত। সারা গ্রাম জুড়ে এদের নিয়ে নাকি আতঙ্ক ছড়িয়ে থাকত। এদের দেহের গড়ন মানুষের মতো হলেও সেটা যেন কালো ধোঁয়া দিয়ে তৈরি। ফাঁকা রাস্তায় রাতের অন্ধকারে এরা কোনো মানুষকে মাছ নিয়ে যেতে দেখলেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মাছ ছিনিয়ে নেওয়া তো বটেই, অনেক সময় এরা মানুষকে গুরুতরভাবে আঘাত করে। প্রয়োজনে এরা যে কোনো মানুষকে প্রাণে মারতেও পিছু পা হয় না। তাই গ্রামের লোকেরা দিনের আলোতেও মাছ নিয়ে ফাঁকা পথে হাঁটতে ভয় পেত। এইসব গল্প শুনে আমি এমনি হেসেছিলুম যে বাজারের লোকেরা হতবাক হয়ে গিয়েছিল। ওদের বলেছিলুম, সুযোগ পেলে আমি নিজেই রাতের অন্ধকারে এই বাজার থেকে মাছ নিয়ে একলা হেঁটে হেঁটে আমার তাঁবুতে ফিরবো, তারপর সেই মাছ রান্না করে খাবো। সে কি বলেন কি? দূর, ভূত বলে কিছু হয় নাকি? এইসব তো কুসংস্কার, অশিক্ষা। মানুষ নিজেরাই নিজেদের মনে এসব ভেবে ধোঁয়াশা সৃষ্টি করে। না না, ও কাজ করবেন নি বাবু। অমনটি করতে যাবেন না। তারপরও যখনই এসব ভূতের প্রসঙ্গ উঠত আমি মজা করতুম আর হো হো করে হাসতুম।
এসব বিশ্বাস করার কথা আমি ভাবতেও পারতুম না। চোখে যা দেখা যায় না সেটার অস্তিত্ব আমি কখনোই মানতে পারতুম না। উপরন্তু সেটাকে অস্বীকার করে তুড়ি মেরে উড়িয়ে বেজায় মজা পেতুম। সে দিনটা শুরু থেকেই ভীষণ চাপের ছিল। প্রত্যেক দিনের মতো ভোর হতেই আমরা কাজে নেমে পড়েছিলুম। ট্র্যাকের নিচে ব্যালাস্ট ছড়ানো, স্লিপার বসানো আর পুরো লেভেলিংটা নির্দেশনা অনুযায়ী ঠিক আছে কিনা, লাইনের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, সেই সব সূক্ষ্ম মাপঝোপ পুরো দমে চলছিল। কাজেই এই পর্যায়ে আমার ট্র্যাকম্যান সার্ভে টিম এবং জুনিয়র ইঞ্জিনিয়ারদের ওপর প্রচণ্ড চাপ থাকত। এতক্ষণ ধরে কাজ করতে হতো যে মাথা গরম হয়ে আসতো। কিন্তু সেই দিন এমন মারাত্মক শীত পড়েছিল যে আমাদের কাজ করতে করতে সমান তালে শীতের সঙ্গে লড়াই করতে হচ্ছিল ক্রমাগত। সেই সকাল থেকেই চতুর্দিকে ঘন কুয়াশা নেমে এসেছিল। নাক মুখ দিয়েও নিঃশ্বাস নেওয়া সম্ভব হচ্ছিল না। হাত পা জমে যাচ্ছিল পাথরের মতো। প্রত্যেকেরই দাঁতে দাঁত লেগে টকটক করে শব্দ হচ্ছিল। আশেপাশে কোনো চায়ের দোকান না থাকায় মজুরদের মধ্যেই এক দুজন বারবার আমাদের গরম চায়ের যোগান দিচ্ছিল, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছিল না। বাধ্য হয়ে সেদিন সন্ধ্যা নামার আগে আমাদের কাজ বন্ধ করে দিতে হলো। সন্ধ্যা নামতে না নামতেই শীতের কামড় আরও তীব্রভাবে আমাদের শরীরে এসে বসল। ঠান্ডা বাতাস শোঁসো করে বয়েই চলেছে অবিরত। আমাদের দেহে তখন ক্লান্তির চেয়ে শীতের প্রভাবটাই বেশ টের পাচ্ছিলুম। কেউই সোজা হয়ে হাঁটতে পারছিলুম না। মাথা ধরা, গলা ব্যথা, সর্দি, কাশি, হাত পা অবশ হয়ে যাওয়া এসব শুরু হয়ে গেছিল অনেকের। নিজের ঘরে ফিরে আমার খাটের উপর ভাঁজ করে রাখা হালকা পাতলা চাদরটার দিকে চোখ পড়ল আমার। ওটাই আমি গায়ে দিয়ে রাতে ঘুমাতুম। তাতে যে খুব একটা শীত কাটত তা কিন্তু নয়। অনেকদিন ধরেই ভেবেছিলুম কাজের পরে একেবারে বাজার গিয়ে একটা মোটা কম্বল কিনে আনব। বেশি দেরি না করে আমি দ্রুত দুটো সোয়েটার গায়ে গলিয়ে নিলুম। গলায় মাফলার জড়ালুম। মাথায় টুপি পরে হাতে একটা বড় 4 সেলের টর্চ নিয়ে বেরিয়ে পড়লুম রাস্তায়। আমাদের বসানো রেল লাইনটা ধরে নাক বরাবর পশ্চিম দিকে হাঁটলে প্রায় আধ ঘন্টার মধ্যে বটতলি বাজারে পৌঁছানো যায়। আমি সেদিকেই হেঁটে চললুম। লাইন ধরে হাঁটা শুরু করতেই বুঝলুম কুয়াশা আরও ঘন হয়ে নামছে। টর্চের আলো সামনে ছিটকে পড়ছে ঠিকই, কিন্তু কুয়াশার দেওয়ালে গিয়ে সেই আলো থমকে যেন সেই ধূসর আচ্ছাদনটাকে আরও গাঢ় করে তুলছে। যেন কুয়াশার পর্দা ভেদ করে আলোটা কিছুতেই এগোতে পারছে না। রেল লাইনের পাশে কোথাও কোথাও ঝোপঝাড়ের আড়াল থেকে হাওয়ার ঠান্ডা শোঁসো শব্দ। পথে একজন মানুষও নেই। একা একা হাঁটতে আমার একটু ভয় করছিল, তবুও কোনো রকমে বেশ কিছুটা পথ এগোলুম। একসময় আমার চোখে পড়ল দূরে জোনাকির মতো কয়েকটা আলোর একটা ক্ষীণ আভা। ওখানেই বাজার, বটতলি বাজার। ঝিরঝিরার এই বাজার খুব একটা বড় ছিল না। আমি প্রথমেই একটা চায়ের দোকানের বেঞ্চিতে কয়লার উনুনের ঠিক পাশে জায়গা দখল করে বসে পড়লুম। ঠিক করলুম প্রথমে এক কাপ চা খাবো, তারপর কম্বল কেনা যাবে। চায়ের দোকানের সামনে বসে
একদল লোক তখন কাঠকুটো জ্বালিয়ে শরীর গরম করছিল। আমিও ওদের সঙ্গে যোগ দিলুম। খানিকক্ষণ পর এক কাপ চা শেষ করে একটা ভালো মোটা কম্বল কিনে নিয়ে ফিরে আসবো ভাবছি, ঠিক তখনই আমার নাকে একটা আষ্টে গন্ধ ভেসে এলো। দেখলুম বাজারের কোণে একটা টিনের ছাউনিওয়ালা দোকানে একজন কাতলা মাছ কাটছে আর আঁশ ছাড়াচ্ছে। দূর থেকেই বুঝলুম এ একেবারে টাটকা জিনিস, এর স্বাদ ভালো না হয়ে যায় না। এখানে আমার রান্নার লোকটি রোজ মাছ রান্না করে ঠিকই, কিন্তু সে এতটাই জঘন্য হয় যে মুখে তোলা দায়। হঠাৎই মনে হলো ক্যাম্পে আমায় নিয়ে ৩-৪ জন অফিসার রয়েছে, 1 কিলো মাছ নিয়ে গেলে কেমন হয়? রান্নাটা আমি মোটের ওপর চালিয়ে নিতে পারি। আজ হাতে সময়ও আছে। সারাদিনের ক্লান্তির পর সবাই মিলে একটু গাল গল্প করতে করতে গরম গরম মাছ ভাজা খেলে শরীর ও মনের ক্লান্তি দুই ঘুচবে। যেমন ভাবা তেমন কাজ। মাছের দোকানে গিয়ে দোকানদারের সঙ্গে বেশি দরাদরি না করেই গাদা পেটি মিলিয়ে মাছ কিনে ফেললুম কেজি খানেক এবং উৎসাহের সঙ্গে ফেরার পথ ধরলুম। রেল লাইন ধরে পুনরায় হাঁটা শুরু করতেই প্রথমেই টের পেলুম ঠান্ডাটা আরও তীব্র হয়ে উঠেছে। ঘন অন্ধকারে ঢেকে গেছে চারিপাশ। আসার সময় যে শীতটা পেয়েছিলুম, ফেরার পথে তা যেন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। শীতল বাতাসের দাপট তীক্ষ্ণ ছুরির ফলার মতো আমার শরীর ছুঁয়ে যাচ্ছে। আমি স্পষ্ট অনুভব করছিলুম এই শীত সাধারণ নয়, এর ভেতরে যেন অস্বস্তিকর একটা সতর্ক বার্তা রয়েছে। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূর গেছি, হঠাৎ টর্চের আলোয় 10 দূরে দেখলুম রেল লাইনের ওপর কেউ যেন বসে রয়েছে। কুয়াশার মধ্যে টর্চের আলোতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে সেখানে যে কেউ রয়েছে সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমার শরীরটা আচমকা কেঁপে উঠল। ছোট্ট নয় তো, যদিও আমার পকেটে বেশি টাকা নেই, তবুও চোর ডাকাতকে তো আর বিশ্বাস করা যায় না। আগে গলায় ছুরি চালিয়ে পরে পকেট হাতড়ালেই বিপদ। তারপর মনে হলো অনেক মাতালি মাঝরাতে মদ খেয়ে এরকম ফাঁকা রেল লাইনে পড়ে থাকে, এদের পাত্তা দেওয়া উচিত নয়। এই ভেবেই আমি অন্যদিকে তাকিয়ে হন হন করে এগিয়ে গেলুম। কয়েক পা এগিয়েছি মাত্র, ঠিক তখনই অনুভব করলুম আমার মাছের থলেটা সামান্য নড়ে উঠল। কিন্তু বিষয়টাকে আমার মনের ভুল ভেবে উড়িয়ে দিয়ে পুনরায় হাঁটতে শুরু করলুম। হঠাৎ একসময় আমার মনে হলো আমার পিছনে পিছনে কেউ যেন হাঁটছে। সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকাতেই দেখলুম সেই ছায়া মূর্তিটা রেল লাইন থেকে উঠে এসে নীরবে আমার পিছু নিচ্ছে। তখনও তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি থেমে যেতে সেই ছায়া মূর্তিটাও থেমে গেল। কুয়াশার চাদর এতটাই ঘন ছিল যে আমার টর্চের আলো থাকা সত্ত্বেও আমি সেই ছায়ামূর্তির মুখ দেখতে পেলুম না। কেবল বুঝতে পারছিলুম এই ছায়াটা সম্ভবত কোনো পুরুষের। আমি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলুম, কি ব্যাপার, কি চাই তোমার? ওপাশ থেকে কোনো উত্তর এলো না।
আমার মনে তখন ভয়ের সঞ্চার হলো। আবারও জোরে জোরে পা চালিয়ে সামনের দিকে এগিয়ে চললুম। অনুভব করলুম আমার পিছনে পিছনে আবারও দ্রুত বেগে সে হেঁটে আসছে। আমি সাহস করে একটা হুঙ্কার দিয়ে পিছনে ফিরে বললুম, কে তুই? তোর সাহস তো কম নয়, রাত বিরেতে আমার পিছু নিচ্ছিস? আমি হলাম গিয়ে এই গ্রামের নতুন দারোগা, আমার কাছে কিন্তু বন্দুক আছে, এখনই একটা গুলি চালিয়ে দিলে কি ভালো হবে? মিথ্যা কথাগুলো প্রাণ বাঁচানোর জন্য ইচ্ছা করেই বলেছিলুম। ভেবেছিলুম আমার এই কথাগুলো শোনার পর ছায়ামূর্তি কেটে পড়বে, কিন্তু দেখলুম না, সে আমার দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি মুখ ফিরিয়ে নিয়ে এবারে হাঁটার গতি আরও বাড়িয়ে দিলুম। সঙ্গে সঙ্গে আমার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলুম। কেউ যেন আমার কানের কাছে মুখ এনে ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল, এই, আমায় মাছগুলো দিয়ে যা। কি সুন্দর গন্ধ। সেই কণ্ঠস্বর শুনে আমার হাড় হিম হয়ে গেল। বুঝতে পেরেছিলুম সেই কণ্ঠস্বর কোনো মানুষের হতে পারে না। তবুও আমি ভয় ভয় জিজ্ঞাসা করলুম, কে কে তুমি? এবারে ছায়ামূর্তি বিরক্ত হয়ে বলল, আমি কে সেটা তুই জেনে কি করবি রে হারামজাদা? মাছ দে আমায়, দে বলছি। আমার এলাকায় এসে রাত দুপুরে চোলায় মাছ করে নিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিস? তোর সাহস তো কম নয়। দেব, ঘরটা মটকে দেব। আমি টর্চটা শক্ত করে আঁকড়ে ধরেছিলুম, কিন্তু সেই আলোটা পিছনের দিকে ঘুরিয়ে দেখার সাহস হচ্ছিল না। হঠাৎ এমন সময় আমার হাতে ধরা থলেটায় অসম্ভব জোরে টান পড়ল। ভয়তে এমনিতেই হাতের জোর কমে এসেছে, কাজেই হাত থেকে খসে পড়ল সেই থলেটা। সঙ্গে সঙ্গে তখন এমন একটা ঘটনা ঘটল যা আজও মনে করলে আমার বুকের খাঁচা ঠান্ডা হয়ে যায়। আমার ঘাড়ের উপর দিয়ে যেন কিছু একটা ঝাঁপ দিয়ে হুড়মুড় করে থলেটা ছিনিয়ে নিয়ে আমার সামনে গিয়ে পড়ল। কাঁপতে কাঁপতে টর্চের আলোতে যা দেখলুম তা দেখে আমার শরীর অবশ হয়ে গেল। ওই ছায়ামূর্তিটার শরীর সত্যিই যেন কালো ছায়া দিয়ে তৈরি। রেল লাইনে সাদা ধোঁয়ার মতো কুয়াশার পর্দা ভেদ করে কালচে ছায়ার মতো দেহটা নড়ছে। মাটিতে পড়ে থাকা থলের ভিতর থেকে কিলবিল করতে করতে মাছের টুকরোগুলো নিজে থেকেই বেরিয়ে এলো, আর সেই ছায়ামূর্তি হুমড়ি খেয়ে সেগুলোর ওপর ঝুঁকে পড়ে নিমেষের মধ্যে কপ কপ করে মাছের টুকরোগুলো সাবার করে ফেলল। তার মুখ থেকে কচর মচর শব্দ ভেসে আসছে। খেতে খেতে সে বারবার বলছিল, বড়ই খিদে লেগেছে আমার। আরো মাছ দে আমায়, আরো খিদে মেটে। আমার খিদে মেটেনি আমার। আমি তখনও পাথরের মতো দাঁড়িয়েছিল। নিজের চোখের সামনে যেটা দেখছিলুম সেটা বিশ্বাস করে উঠতে পারছিলুম না। মাছ খাওয়া শেষ করে ছায়ামূর্তি আমার দিকে ফিরে সেই রকম ফ্যাস ফ্যাসে গলায় বলল, মাছ দে আমায়, মাছ দে, খিদে মেটেনি, মাছ দে। সেই মুহূর্তে কোথা থেকে আমার শরীরে এত জোর এলো যে আমি জানি না। কম্বল আর টর্চ ওর দিকে একবার ছুঁড়ে মেরে আমি দৌড়তে শুরু করলাম রেল লাইন ধরে। স্পষ্ট অনুভব করলুম আমার পিছনে সেই ছায়ামূর্তিও ধেয়ে আসছে আর বলছে, মাছ দে আমায়, মাছ দে, খিদে মেটেনি, মাছ দে। কিন্তু আমি আর একবারের জন্য পিছনে ফিরে তাকাইনি। শুধু ছুটে গেছি প্রাণপণ। বুক ফেটে যাচ্ছিল আমার, গলা জ্বালা করছিল, তবুও থামিনি। ছুটতে ছুটতে যখন শেষমেশ আমাদের ক্যাম্পে এসে পৌঁছলুম, ফিরে দেখি আমার চিন্তায় সকলে মিলে চটলা করেছে। কুলি মজুরিরা একপাশে জড়ো হয়ে গুজগুজ ফুসফুস করছে, হয়তো আমারই ফেরার অপেক্ষায়। আমাকে হাঁপাতে হাঁপাতে ফিরতে দেখে সবাই একসাথে আমায় একেবারে ছেঁকে ধরল। আমার মুখে চোখে স্পষ্ট ভয়ের ছাপ ওরা বোধহয় লক্ষ্য করেছিল, তাই নানান প্রশ্নে জেরবার হয়ে যাচ্ছিলুম একেবারে।
কিন্তু আমি তখন আর কোনো কথাই বলতে পারলুম না। শরীর ছেড়ে দিতেই আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলুম। জ্ঞান ফিরেছিল পরের দিন সকালে। তারপর থেকে টানা 3 দিন আমার জ্বর ছিল। ডাক্তার এসে দেখে গিয়েছিলেন, বলেছিলেন শরীরের জোর ফেরাতে নিয়ম করে মাছ, মাংস, ডিম খেতে। কিন্তু মাছের কথা শুনেই আমার বুকের ভেতরটা একবার কেঁপে উঠল। সেই রাতের পর থেকেই মাছ আমার কাছে আর খাবার নয়, আতঙ্কের উপাদানে পরিণত হয়েছে। ঝিরঝিরা গ্রামে থাকাকালীন আমি আমার এই ঘটনার কথা কাউকে বলিনি। কুলি মজুরেরা সে কথা শুনলে কাজে বিঘ্ন ঘটতে পারে। কেবল আপনাদেরই আজ বললুম, কারণ আমি চাই না আপনারাও আমার মতো ভুল করে নিজেই নিজের বিপদ ডেকে আনেন। হ্যাঁ, আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, এই পৃথিবীতে এমন কিছু আছে যার ব্যাখ্যা আমাদের বুদ্ধি ও যুক্তিতে ধরা পড়ে না। শুধু আপনারা ওদের দেখতে পাচ্ছেন না বলেই এটা ধরে নেবেন না যে ওরা নেই। ভুলেও মনে করবেন না অদৃশ্য মানেই অস্তিত্বহীন, কারণ তারা চাইলে একদিন আপনাদের সামনেই নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়ে দিতে পারে। আর সে অভিজ্ঞতা যে কেমন হতে পারে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না।